4 জুন 2024 লোকসভা ভোটের রেজাল্ট। এই লোকসভা ভোটের রেজাল্টে কিন্তু পিকে যে একটা সমীক্ষা করেছিল, সেখানে কিন্তু পরিষ্কার তিনি বলেছেন 25 থেকে 30টি বিজেপি লোকসভা আসন পেতে চলেছে এবং টিএমসি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। তার কিন্তু উল্টোটা দেখা গেল 2024 লোকসভা ভোটে। এখানে যেটা দেখা গেল এখানে 29টি লোকসভা আসনে রয়েছে টিএমসি এবং 12টি লোকসভা আসনে রয়েছে বিজেপি। তার কিন্তু একদমই উল্টোটা হয়ে গেছে। এই পিকের সমীক্ষা কিন্তু কোনোভাবেই মিলেনি এবার 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের যে রেজাল্টটি বেরিয়ে এসেছে সেখানে। এবং আজকে আপনাদের একটা ছোট্ট করে গল্প বলবো। এই 18টি লোকসভা আসন থেকে 12টি লোকসভা আসনের যে একটা গল্প রয়েছে এবং এখানে 22টি লোকসভা আসন থেকে 29টি লোকসভা আসার যে একটা গল্প রয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। তো প্রথমেই চলে আসি বিজেপির ক্ষেত্রে। এখানে 18টি লোকসভা আসনে এখানে কিন্তু 2019 সালে জিতেছিল। তারপরে কিন্তু এখানে পরিস্থিতি 2024 লোকসভা আসনে 12টি লোকসভা আসন তারা পেয়েছে এবার 2024 লোকসভা ভোটে। তো কী কারণে 12টি লোকসভা আসন পেল সেটাই কিন্তু এখন বিশ্লেষণ করব। আপনারা জানেন বঙ্গ বিজেপির যে রাজ্য সভাপতি ছিল সেটা কিন্তু এখানে ছিল দিলীপ ঘোষ। আপনারা জানেন তিনি কিন্তু বিভিন্ন লড়াই লড়েছে, তখন কিন্তু টিএমসি শাসক দল ছিল এবং দিগ্গজ কিন্তু নেতারাও ছিল। এখানে অনুব্রত মণ্ডল ছিল, আরও কিন্তু দিগ্গজ নেতা ছিল। তাদের সঙ্গে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই করে, যেখানে কিন্তু মানুষ এখানে কল্পনাও করতে পারেনি 2019 সালে 18টি লোকসভা আসনে বিজেপি জিততে চলেছে। এখানে কিন্তু খুবই তিনি লড়ছিলেন দিলীপ ঘোষ। এখানে প্রত্যেকটি লোকসভা আসনে তার ভালো কিন্তু প্রদর্শন ছিল এবং নিজে যে লোকসভা আসনটিতে দাঁড়িয়েছিল সেই লোকসভা আসনেও কিন্তু তিনি ভালো ফল করেছিলেন। তারপরে 2019 সালে যখন এখানে 19টি লোকসভা আসন তিনি জিতেন, সেখানে কিন্তু বিজেপি এখানে কল্পনাও করতে পারেনি এবার 2024-এ পশ্চিমবঙ্গে 19টি লোকসভা আসনে তারা জিততে পারবে বা ভালো ফল করতে পারবে। এখানে কিন্তু সেটা করে দেখাছিলেন এখানে দিলীপ ঘোষ। তারপরে কিন্তু দিলীপ ঘোষকে অনেকটাই পিছিয়ে ঠেলা শুরু করা হয়েছে এবং আপনারা দেখেছেন ইয়ং জেনারেশনকে এখানে সামনে রাখার জন্য কিন্তু দিলীপ ঘোষকে অনেকটাই পিছিয়ে ঠেলা হয়। প্রথমেই যায় তার রাজ্য সভাপতি, তারপরে কিন্তু তার যে অফিসের সিটটি রয়েছে সেটাও কিন্তু চলে যায় এবং তারপর কিন্তু 2024-এর যে লোকসভা আসনটিতে তিনি দাঁড়িয়েছিলেন এবং তার যে সংগঠনটি ছিল সেখানেও কিন্তু এবার 2024-এ তাকে এখানে দাঁড় করে দেওয়া হয়নি এবং তিনি কিন্তু অন্য একটি লোকসভা আসনে তাকে দাঁড় করে দেওয়া হয়েছে, যেই কারণে কিন্তু তিনি এখানে হেরে গিয়েছে। এরপর চলে আসি সুকান্ত মজুমদারের কাছে। 2019 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তিনি মাত্র কিন্তু 33,000 ভোটে লিড দিয়েছিলেন। এখানে টিএমসি পার্টিকে তিনি হারিয়েছিলেন মাত্র কিন্তু 33,000 ভোটে। এবার 2024-এ কী হলো সেটা পরিস্থিতি তো আপনারা দেখেছেন, কখনো পিছিয়ে রয়েছে কখনো এগিয়ে রয়েছে, এরকম করে টানাপোড়ান করে কিন্তু 2024-এ জিতেছে বটে। সেটা কিন্তু ভোটের যে মার্জিনটা রয়েছে সেটা মাত্র 10,000 বা তার থেকে সামথিং একটু বেশি রয়েছে। তো এখানে যে নিজের যে লোকসভা আসনটি রয়েছে সেই লোকসভা আসনের কিন্তু ভোটের যে মার্জিন সেটাই বাড়াতে পারেনি এই রাজ্যের নাকি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। নিজের যে লোকসভা আসনে ভোটের যে মার্জিন সেটাই বাড়াতে পারেনি, তিনি কিভাবে বাড়াতে পারবেন অন্য কোনো লোকসভা আসনের মার্জিন? তো এখান থেকে কিন্তু বোঝা যায় সুকান্ত মজুমদার একদম কিন্তু ফ্লপ একজন এখানে রাজ্য সভাপতি। তার কিন্তু এখানে কোনো রকম এখানে কৃতিত্ব ভালোভাবে দেখা হয়নি। সেই কারণে কিন্তু এবার 2024 লোকসভা ভোটে এখানে 12টি লোকসভা আসন পেয়েছে বিজেপি সরকার। এরপর চলে আসছি শুভেন্দু অধিকারী আপনারা জানেন বিরোধী দলনেতা। এর আগে টিএমসিতে ছিল, কোনো কারণে টিএমসি থেকে কিন্তু বিজেপিতে চলে আসে। আপনারা একটা জিনিসই মাথায় রাখবেন, যে লোকটা একটি দল থেকে আরেকটি দলে চলে আসে তার কিন্তু কোনো না কোনো খুঁত রয়েছে। তিনি কিন্তু একদম যে গঙ্গার জল দিয়ে ধোয়া সেটাও কিন্তু না। তো এর ফলে তাকে যে পুরো দায়িত্বটা দেওয়া সেটা কিন্তু একদমই একটা ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি। আপনি কতটা কি মনে করেন সেটা আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে শুভেন্দু অধিকারী যেহেতু কিন্তু বিরোধী দল থেকে এসেছে, তাকে ফুল যে দায়িত্ব দেওয়া সেটা কিন্তু ঠিক নয়। 2024 লোকসভা ভোটে যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সিলেকশনের দায়ভার ছিল কিন্তু এই শুভেন্দু অধিকারীর এবং তিনি কিন্তু কোন কোন লোকসভা আসনে কোন কোন প্রার্থী দাঁড় করাবেন তিনি কিন্তু একটা সিদ্ধান্ত করেছেন। তার ফলে কিন্তু আজকে 2024 লোকসভা ভোটে এই পরিস্থিতি আপনারা দেখতে পেরেছেন, যেখানে বিজেপির যে রেজাল্ট সেটা কিন্তু অনেকটাই নিচে রয়েছে।
এই রেজাল্ট কিন্তু বিজেপির হওয়া উচিত ছিল। 29টি লোকসভা আসনে বিজেপির জেতার কথা ছিল, যেটা কিন্তু পিকের সমীক্ষা বা বিভিন্ন যে বড় গণমাধ্যমগুলি রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে 25 থেকে 30টি লোকসভা আসন পেতে চলেছে বিজেপি সরকার, এবং তার কিন্তু উল্টোটা হয়ে গেল। মূল কারণটি হলো টিএমসি থেকে আসা কিন্তু বিভিন্ন যে নেতারা রয়েছে, যেমন অর্জুন সিং রয়েছে, তিনি কিন্তু বারবার যাওয়া আসা করে, একবার বিজেপিতে আসে একবার টিএমসিতে যায়, এবং টিএমসির কিন্তু অনেক বড় মাপের নেতা 2024 লোকসভা ভোটে এখানে সিলেকশন হয়েছে এবং তিনি কিন্তু হেরেও গিয়েছেন এবার 2024 লোকসভা ভোটে। ভোটের যে মার্জিন সেটাও কিন্তু দিতে পারেনি এবং খুবই কিন্তু 2024-এ একটা বাজে হেরেছে এবার 2024 লোকসভা ভোটে এখানে বিজেপি প্রার্থী। তো এর ফলে কিন্তু শুভেন্দু অধিকারীকে এই যে দায়ভার দেওয়া সেটা কিন্তু একদমই সঠিক নয়, এবং যে যে প্রার্থীগুলো দেওয়া উচিত সেই প্রার্থীগুলোকে কিন্তু সিলেকশন করেনি। তারা বিগত বছর ধরে কিন্তু বিজেপির হয়ে কাজ করেছেন, দুধ কুমার মণ্ডল বা বিভিন্ন যে পুরানো নেতাগুলো রয়েছে, এখানে দিলীপ ঘোষকে চান্স দেওয়া উচিত ছিল ভালো একটা জায়গায় বা রাজ্য সভাপতির জায়গায়, সেখানে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হচ্ছে, নতুনত্ব আনার জন্য কিন্তু সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছে, এবং টিএমসির কিন্তু অনেক দিগ্গজ নেতাকে 2024 লোকসভা ভোটে দাঁড় করানো হয়েছে। এর ফলে যে সাধারণ মানুষ তারা কিন্তু প্রথম দিকে যারা টিএমসিতে ছিল তাদেরকে তখনই পছন্দ করে না, এবার বিজেপিতে আসলে কতটা পছন্দ করবে। এখানে শুভেন্দু অধিকারী একটা জিনিস মনে করছেন যে উপরে তো মোদি আছে, নিচে কে থাকে থাক, গদি তো আমরা পাবই, এই যে একটা আশা ছিল সেই আশা কিন্তু জলে ধুয়ে গেল। এর ফলে কিন্তু 2024-এ এই পরিস্থিতিটা আপনারা দেখতে পেলেন। 18টি লোকসভা আসন থেকে 12টি লোকসভা আসনের যে ধারা সেটা কিন্তু আপনাদের সামনে বিশ্লেষণ করে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো যে 22টি লোকসভা আসন থেকে কিভাবে 29টি লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এলো। মমতা বন্দ্যোপাধ্যায় 22টি লোকসভা আসন থেকে 29টি লোকসভা আসন আসার জন্য কিন্তু অনেক লড়াই লড়েছে। আপনারা হয়তো জানেন এখানে কিন্তু বিভিন্ন এখানে ঝড় তুফান এসেছিল, সন্দেশখালীর মতো জায়গায় এখানে ঝড় নেমে এসেছিল। আপনারা জানেন কিছুদিন আগে শিক্ষা দুর্নীতির একটা কথা উঠেছিল, 26,000 শিক্ষক শিক্ষিকা বাতিল হয়ে গেছিল, সেখানে একটা ঝড় নেমে এসেছিল টিএমসি সরকারের উপর। সেই ঝড় এবং বিভিন্ন যে কারেপশনগুলো উঠে এসেছিল সেগুলোকে কিন্তু টেক্কা দেওয়া একদম খুবই একটা টাফ ব্যাপার রয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছি শিক্ষা দুর্নীতি এবং সন্দেশখালীর মতো ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু ভোটের কোনো রকম ইফেক্ট করবে না। সন্দেশখালীতে যে ঘটনার উল্লেখ করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু টিএমসি সরকার কিছু ভিডিও পাবলিশ করে, যেখানে কিন্তু একটা ষড়যন্ত্র এখানে আওয়াজ দেওয়া হয় যে বিজেপির একটা ষড়যন্ত্র। এই সন্দেশখালীতে কিন্তু কোনো রকম এখানে শ্লীলতাহানির চেষ্টা করা হয়নি, কোনো রকম কিন্তু দাঙ্গা সৃষ্টি হয়নি, এটা কিন্তু বিজেপির একটা চক্রান্ত রয়েছে। এটা দিয়ে কিন্তু সন্দেশখালীর যে ব্যাপারটা সেটা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে। তারপরে যেটা আসলাম শিক্ষা দুর্নীতিতে কিন্তু এখানে 26,000 শিক্ষক শিক্ষিকা যে বাদ দিয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা কিন্তু কারাপশনে জড়িত নয়। এখানে কিছু রয়েছে যারা টাকার বিনিময়ে চাকরিতে জয়েন করেছে, কিছু এক্সাম না দিয়ে চাকরিতে জয়েন করেছে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বাদ দেওয়া উচিত ছিল। তারপরে কিন্তু এখানে হাইকোর্ট প্রত্যেকটি এখানে 26,000 শিক্ষক শিক্ষিকা বা যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটিকে বাদ দিয়েছে। এর ফলে কিন্তু টিএমসি সরকার একটা পদক্ষেপ নেয়। এখানে যেহেতু কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত নয় তারাও যে এখানে বাদ পড়ে গেছে, এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে তারা যাবে। এখানে কিন্তু রাজ্য সরকারের একটা বড় পদক্ষেপ নিয়েছিল। এর ফলে কিন্তু শিক্ষা দুর্নীতির যে ব্যাপারটা সেটাও কিন্তু ধামাচাপা হয়ে যায়। তারপরে চলে এলাম এখানে কিন্তু ভোট ব্যাংকের এতটা মার্জিন কিভাবে পেল। এখানে যে আপনারা জানেন জনকল্যাণমূলক কিছু কাজ করেছে। এর আগে আপনারা দেখেছেন 100 দিনের যে কাজের টাকা, এই 100 দিনের কাজের টাকার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিল এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আন্দোলনের জায়গা থেকে কিন্তু সরানো হয়েছে। এর ফলে কিন্তু সাধারণ যে মানুষের একটা দৃষ্টি সেটা কিন্তু টিএমসি সরকারের দিকে নিয়ে আসে। তারপরে কিন্তু টিএমসি সরকার একটা সিদ্ধান্ত নেয় যে কেন্দ্র সরকার যদি 100 দিনের টাকা দেবে, না হলে কিন্তু রাজ্য সরকার সেই সাধারণ মানুষের টাকা ফিরে দেবে, এবং ভোটের আগে তাই হলো। কেন্দ্র সরকার টাকা দিল না এবং 100 দিনের যে টাকা সেটা কিন্তু ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিএমসি সরকার দিয়ে দিল। এর ফলে সাধারণ মানুষের যে নেগেটিভ একটা থট ছিল সেই থটটা কিন্তু একদম সরে গেল এবং পজিটিভে এখানে চলে এলো। আপনারা জানেন প্রত্যেকটি বাড়িতে 2-3টা মহিলা রয়েছে,
প্রত্যেকটি মহিলা কিন্তু আগে পেয়েছিল 500 টাকা বা 1000 টাকা। যারা ওবিসি রয়েছে তারা 500 টাকা পেয়েছে, যারা এসসি রয়েছে 1000 টাকা পেয়েছে। সেই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেটা কিন্তু একদম ভোটের আগে বাড়িয়ে দেওয়া হয়। যারা 1000 টাকা পেয়েছে তারা 1200 টাকা পাবে, যারা 500 টাকা পেয়েছে এখানে 1000 টাকা পাবে। এই যে একটা ভোট ব্যাংকের একটা পজিটিভ একটা দিক সেটা কিন্তু নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই জিনিসগুলো একদম কিন্তু ভোটের আগ মুহূর্তে করে। এর ফলে যে মহিলা ভোটের যে সংখ্যা সেটা কিন্তু তারা নিজের করে নেয় এবং ভোট ব্যাংকের যে প্রভাব সেটা কিন্তু পজিটিভের দিকে নিয়ে আসে টিএমসি সরকার। তারপরে রয়েছে কৃষক বন্ধু, আরও কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, যেমন রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, আরও কিন্তু বিভিন্ন প্রকল্প সুবিধা সাধারণ মানুষকে দিয়েছে। এবং আপনারা জানেন দুয়ারের যে সরকার সেই সরকারের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের যে বিভিন্ন সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি কিন্তু সমাধান হয়েছে। এর ফলে সাধারণ মানুষ চেয়েছে কিন্তু এরকম একটা সরকারকে আবারও কিন্তু স্থাপন করার জন্য। এর ফলে 2024-এ এখানে 22টি লোকসভা আসন থেকে 29টি লোকসভা আসনের যে ধারা সেটা কিন্তু এখানে টিএমসি সরকার খুব সহজে নিয়ে গেছে। আপনারা বুঝতে পারলেন কিভাবে এখানে 22টি লোকসভা আসন থেকে 29টি লোকসভা আসনে চলে এলো এবং এখানে 18টি লোকসভা আসন থেকে 12টি লোকসভা আসনে কিভাবে এলো, সেটার যে পরিকল্পনা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।